ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস আউটলুক পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের ইম্পর্টেন্ট সেশন হচ্ছে অ্যাবডোমিনাল সিম্পটম অ্যানালাইসিস। এখন আমরা আমাদের যে আহ, দৈনন্দিন প্র্যাকটিস, আমরা যে কাজগুলো করে থাকি বেসিক্যালি সেটা হচ্ছে সিম্পটম দেখে কিন্তু রোগীদেরকে ডায়াগনোস করা লাগে আমাদের। আর ইন্টারেস্টিং হচ্ছে আমরা যারা পরীক্ষার্থী, যারা আমরা বিশেষ কোনো পরীক্ষা দিচ্ছি এফসিপিএস ওর এমডি এমআরসিপি, সেক্ষেত্রে কিন্তু সিমটম দিয়ে তারপর ওনারা কিছু ইনভেস্টিগেশন দিয়ে ডায়াগনোস বলতে হবে। সো এখন আমাদের পড়ার স্টাইলটা হবে এরকম যে আপনার সিমটম থেকে আপনার ডায়াগনোস পৌঁছাতে পারেন সেভাবে। সেই প্রেক্ষিতে আমাদের জেনেসিস আউটলের পক্ষ থেকে সেই সিমটমগুলো অ্যানালাইজ করতেছি আমি ডক্টর সাদ্দাম। আমি বর্তমানে ফেসবিতে আছি অ্যান্ড্রোক্রাইনোলজিতে, পাশাপাশি এমআরসিপি পেসিস ক্যান্ডিডেট। সো আজকে আমাদের বেসিক পার্টটা হচ্ছে অ্যাবডোমিনাল সিমটম অ্যানালাইসিস করা। সো আমরা শুরু করি, হ্যাঁ। সো এখন আপনারা জানেন অ্যাবডোমিনাল অনেকগুলো সিমটম। ফার্স্ট যে সিমটমটা ডিসপেপসিয়া, দেন আমাদের সিমটমস ডিসপেপসিয়া, তারপরে অ্যাবডোমিনাল পেন, কনস্টিপেশন, ডায়রিয়া। এই চারটা পাঁচটা কিন্তু আমাদের অ্যাবডোমিনাল সিমটম। সো এই সিমটমগুলো দেখা যায় যে আমাদের যে আমাদের এক একটা সিমটমের কারণে কিন্তু আমাদের অনেকগুলো ডিফারেন্ট ডায়াগনোসিস মাথায় চলে আসে, হ্যাঁ। তো সিমটম দেখে আমাদের আপনাদের যে 25 ডেভিডসন বইটা আছে, সেখানে আমাদের আজকের যে আলোচনা সেখান থেকে বেসিক্যালি করবো আমরা। ওকে। তো প্রথমে যে সিমটমটা, ডিসফেজিয়া। হোয়াট ডু মিন বাই ডিসফেজিয়া? ডিসফেজিয়া মিনস যে ডিফিকাল্ট টু সলভ। যারা নতুন আছেন তাদের জন্য একটাই কথা, ডিসফেজিয়া মানে ডিফিকাল্টি সলভ। এই সলভিং ডিফিকাল্টি হয়েছে যেহেতু আমাদের সো এই ডিসফিজিয়া যখন হয় আমাদের, বেসিক্যালি আপনাদের যখন খাবার খাই, ফুড স্টাক হয়েছে আমাদের। সো এই ফার্স্ট কোশ্চেন যে আপনাদের জন্য, যে ডিসফেজিয়া যখন হবে প্রথমে এটা চিন্তা করতে হবে, এটা হওয়ার ইনিশিয়েশন করার সময় হচ্ছে নাকি আফটার টেকিং দ্য ফুড। কারণ হচ্ছে যখনই ডিউরিং ইনিশিয়েশন, দ্যাট মিন আপনার যখন মুখে খাবারটা আসে, আমরা জানি আমাদের মুখের যে মাসেল, টাং মাসেল, ফ্যারিংসের মাসেল, এগুলো হচ্ছে ভলান্টারি মাসেল। মানে দেয়ার সোমাটিক সাপ্লাই হচ্ছে এখানে পাচ্ছে। দ্যাট মিনস যদি নিউরোলজিক্যাল কোনো প্রবলেম হয়, ইনিশিয়াল ফেজে আপনার ডিসফেজিয়া হবে। দিস কল বালবার পলসি অথবা মাইসথেনিয়া গ্রেভিস, মানে নিউরোপ্যাথি, মায়োপ্যাথি। সো আমাদের প্রথমে যখন ডিসফেজিটা হবে, যদি ইনিশিয়েশনের প্রবলেমটা হয়, তাহলে উই আর কনফার্ম দ্যাট ইজ এ কেস অফ মোস্ট লাইকলি মায়োপ্যাথি অর নিউরোপ্যাথি। তার মানে ইনিশিয়াল ফেজের যদি কজ থাকে তাহলে আমাদের স্ট্রোক, এক নম্বর কজ স্ট্রোক। স্ট্রোক দিয়ে কোন স্ট্রোক? পোস্টেরিয়র সার্কুলার স্ট্রোক। আমাদের যেমন ব্রেনের পেছনে পেছনে যে সাপ্লাই আছে, পন্স, মেডুলা, মিড ব্রেন, পন্স, স্পেশালি মেডুলা, হ্যাঁ, সেরেবেলাম, স্পেশালি এই পার্টটা হচ্ছে সেরেবেলাম মেডুলা, সেখানে মধ্যে স্ট্রোক হয়, দে ডেভেলপ পোস্টেরিয়র সার্কুলার স্ট্রোক। তার মানে কি ভার্টিব্রাল আর্টারি যে সাপ্লাইটা, সেই সাপ্লাইটা ঠিক মতো হচ্ছে না, আপনার ভার্টিব্রাল আর্টারি ব্লক আছে, তাই তো। সো অথবা আপনার ভার্টিব্রাল আর্টারি থেকে টু ফ্রম বেজিলার আর্টারি, বেজিলার আর্টারি ব্লক আছে, ব্রাঞ্চে আছে, যেমন স্পেশাল ব্রাঞ্চ পাইকা। পাইকা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব কমনলি আসে, পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি। এই ব্লক যখন হবে, তাহলে এখানে যদি নাম দিই সেরেব্রাল আর্টারি, সেরেব্রাল সিমটম অ্যালং উইথ মেডুলার অবলাঙ্গটা যে নার্ভগুলো আছে, স্পেশালি আমাদের হচ্ছে 9, 10, 11, হ্যাঁ, এই নার্ভগুলো চলে যাবে। তার মানে এই নার্ভের কাজ কি? টু মেইনটেইন সোয়ালো। তো আমাদের ফারিংস লেন্সের সাপ্লাই হচ্ছে ফেরিংস লেন্সে, দিস ইজ ভলান্টারি মাসেল, নর্দ শেয়ার সাপ্লাই। তার মানে এইখানে যদি স্ট্রোক হয়, দে ডেভেলপ ইনিশিয়াল ডিসফেজিয়া। অথবা পেশেন্ট হ্যাজ মায়োপ্যাথি। মায়োপ্যাথি মিন হচ্ছে পেশেন্টের সামহাও, যে পেশেন্টের পুরো স্কেলেটাল মাসেলের প্রবলেম, যে মাসেলের সাপ্লাই হচ্ছে না। যেমন এক্সাম্পল কি, কমনলি যেটা হচ্ছে মাইসথেনিয়া গ্রেভিস, তারপরে হচ্ছে আমাদের ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, দিস আর অল কজ ডেভেলপ ডিসফেজিয়া বিকজ দিস আর স্কেলেটাল মাসেল। এই মাসেলগুলো সাপ্লাই ঠিক মতো পায় না, যার কারণে ডেভেলপ ডিসফেজিয়া। সো আমি যখন প্রথমে আমরা দেখবো পেশেন্ট হ্যাজ চকিং, nasal regurgitation, patient has difficulty swallowing, initiation phase, হ্যাঁ, কনফার্ম কি আমাদের দিস কেস অফ মায়োপ্যাথি। পরীক্ষার জন্য আপনাকে যদি একটা সিম্পটম ডিসপ্লে শুরু করে, তারপরে আপনাকে সেকেন্ড সিম্পটম দিবে, ইফ পেশেন্ট হ্যাজ ফেটিগেবল উইকনেস। ফেটিগেবল উইকনেস মিন্স পেশেন্ট হ্যাজ ডিফিকাল্ট টু উইকনেস ডিউরিং দ্য এট দ্য এন্ড অফ ডে, মানে আপনার বিকালবেলা। কারণ আমাদের এখানে যে বেসিক প্যাথোলজি কি হয় এখানের মধ্যে, এসিটাইলকোলিন যে আমাদের নিউরোট্রান্সমিটার আছে, সেটা এগনিস্ট তৈরি হয় অ্যান্টিবডি, যার কারণে কি হয়, এখানে এসব কাজ করতে পারে না, মাসেল কন্ট্রাকশন হয় না। যখন পেশেন্ট বেশি কথা বলে, তখন পেশেন্টের ডেভেলপ উইকনেস আস্তে আস্তে, হ্যাঁ। সো দিস ইম্পর্টেন্ট থিং, এই জিনিস আমাদের জানতে হবে, এক নম্বর। দুই নম্বর যে পয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
ডিসফেজিয়া যদি ইনিশিয়াল ফেজ আপনি ওভারকাম করতে পারেন, ইটস নট নিউরোলজিক্যাল, ইট শুড বি গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল কজ হওয়া উচিত, হ্যাঁ। সো আমরা ইনিশিয়াল ফেজ যখন না পাবো তখন আমাদের মাথায় চলে আসবে দ্যার ইজ এনি ফিচার অফ ওডানোফেজিয়া আছে কিনা। ওডানোফেজিয়া মানে হচ্ছে ডিসফেজিয়া প্লাস পেইনফুল ডিগ্রেশন। এই যে পেইনফুল ডিগ্রেশন হচ্ছে এটা বলা হয় ওডানোফেজিয়া। তো ওডানোফেজিয়া যখন হবে ইট মোটামুটি ধরে নেবেন ইসোফেগাস কজ কি হতে পারে, ইসোফেজাইটিস হতে পারে। কমনলি কোনটা হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়। ফাঙ্গাল ইনফেকশন কোনটা হতে পারে, যেমন ক্যান্ডিডিয়াসিস হতে পারে। এটা কাদের বেশি হয়, দোজ আর এইচআইভি পেশেন্ট তাদের বেশি হবে, ইমিউনোসাপ্রেসিভ এইচআইভি পেশেন্ট। পরীক্ষা যদি এরকম সিনারিও দেয় যে ওরাল পেশেন্ট হ্যাজ ক্যান্ডিডিয়াসিস ইন ইসোফেগাস, ডায়াগনোস কি হতে পারে, মোস্ট লাইকলি ইউ মাস্ট এক্সক্লুড কেস অফ এইচআইভি, কারণ এইচআইভি পেশেন্ট এটা বেশি হয়। দিস দ্য কারণ কি, কারণ তাদের লিম্ফোসাইট কাউন্ট কমে যায়। তাহলে আপনাদের এটা ক্লু ডায়াগনোস করার জন্য ডিসফেজিয়া যে এইচআইভি। আরটা হচ্ছে ইউজুনিফিলিক ইসোফেজাইটিস। ইউজুনিফিলিক ইসোফেজাইটিস হচ্ছে মানে হচ্ছে দিস দ্য অ্যালার্জিক অ্যাক্টোপিক রিয়াকশন। আমাদের যে অ্যাটোপি হয়, হ্যাঁ, আর আমরা জানি, সবাই জানি হে ফিভার, এজমা, পেশেন্ট হ্যাজ ফুড অ্যালার্জি, patient has eosinophilic esophagitis. So it is another indication, important diagnosis. So when there is a dysphagia after taking the food, হ্যাঁ, swallow করার পরে ফার্স্ট কোশ্চেন, এনি হিস্টরি অফ দ্য রিগার্জিটেশন আছে কিনা। দ্যাট মিনস রিগার্জিটেশন থাকা মানে ইট ইজ ইসোফেজিয়াল কজ, মানে এটা। আরেকটা আছে রিফ্লাক্স। রিফ্লাক্স মিনস ইট কাম ফ্রম দ্য স্টমাক। তো রিফ্লাক্স রিজেকশন আপনার বুঝতে হবে, দুইটা কিন্তু আলাদা টার্ম। সো আমরা যখন এই রিফ্লাক্সটা বুঝতে যাব তখন আমাদের চিন্তা করতে হবে এটা কজটা কোথা থেকে, এটার অরিজিনটা কি, হ্যাঁ। দেখেন ডিসফেজিয়া থাকা মানে ইট ইজ দ্য অ্যালার্মিং সিমটম, স্পেশালি ইন কেস অফ ইসোফেজিয়াল কজ গুলা। কারণটা কি দেখেন, এখানে কেন অ্যালার্ম আমরা বলছি দেখেন, কারণ দেখেন কজ তিনটা হতে পারে এখানের মধ্যে। এটা হচ্ছে নর্মাল ভ্যারাইটি হতে পারে ডিউ টু ডিসমোটিলিটি সিনড্রোম। আর একটা হচ্ছে এটা কনফার্ম করতে ম্যানোমেট্রি পরীক্ষা খুব কমনলি আসে যে হাউ টু কনফার্ম ডায়াগনোসিস ডিসমোটিলিটি সিনড্রোম। কোনটা আসে, একালেশিয়া কার্ডিয়া। এটা কখনোই মিডল এজ বয়সদের হয়। এটা কি ধরনের ডিসপেজিয়া, ইট ইজ এ ডিসমোটিলিটি সিনড্রোম, মানে কি অ্যাবসেন্স অফ মোটিলিটি। কেন হচ্ছে, আমাদের যে অরবাক প্লেক্সাস আছে, মিসনাস প্লেক্সাস আছে, সেখানের মধ্যে আমাদের কিছু নার্ভ প্লেক্সাসের সাথে কিছু গ্যাংলিয়ন থাকে, প্যারাসিটাল গ্যাংলিয়ন। এই প্যারাসিটাল গ্যাংলিয়ন গুলো বেসিক্যাল কাজটা কি, মুভমেন্ট অফ দ্য ইজ কল্ড পেরিস্টালসিস করা। যখন অরবেক প্লেক্স নষ্ট হয় দ্যাট অ্যাকালেশিয়া, দ্যাট মিন লোয়ার স্ফিংটারটা ওপেন হয় না, তখন লোয়ার স্ফিংটার প্রেশার অনেক বেড়ে যায়। প্রেশার হাই এর কারণে আমাদের গো ফর ম্যানোমেট্রি করতে, এখানে আমাদের ডায়াগনোস করার জন্য। হোয়াট ইজ দ্য গোল্ড লিসেন টেস্ট হচ্ছে আপনার ম্যানোমেট্রি। আপনাদের পরীক্ষা অস্পিতে আসে বেরিয়াম সলো, অথবা আপনাদের আসতে পারে এন্ডোস্কোপি। সো এন্ডোস্কোপি আমরা বায়োপসি করতে পারি, বাট ইট ইজ ডায়াগনোস বাই দ্য ম্যানোমেট্রি করে ডায়াগনোস করতে পারি আমাদেরকে। বেরিয়াম সোল যদি আমরা দেই, পেশেন্ট হ্যাজ স্মুথ সার্ফেস, এরকম একটা বেলুন একটা স্ট্রাকচার পাওয়া যাবে, হ্যাঁ, এরকম স্মুথ হবে। যখনই আপনি এন্ডোস্কোপি করার যদি বেরিয়ামেট্রি করেন, মানে স্পেশাল হচ্ছে বেরিয়াম সোয়ালো করেন, তখন দেখবেন এরকম ইরুগুলা পাচ্ছেন। ইরুগুলা যখন পাবেন দিস ক্যান্সার। সো বোথ কজেস ডেভেলপ ওয়েট লস, কারণ পেশেন্টের আসলে নিউট্রিশন ঢুকতেছে না। সো আমাদের এখানে ইম্পর্টেন্স প্রথমে দেখবো ইট ইজ দ্য কেস অফ ডিসমোটিলিটি সিনড্রোম হুইচ এন্ডোস্কোপিক্যালি পেশেন্টের নরমাল পাবেন আপনারা, হ্যাঁ। So, এখন আপনার 2 নম্বর কজটা ইসোফেজাইটিস, হ্যাঁ, ইনফ্লামেশন অফ দ্য ইসোফেগাস, কমনলি ক্যান্ডিডিয়া, ইসোনোফিলিক ইসোফেজাইটিস। আর ড্রাগ ইনডিউস, কমনলি অনেক ড্রাগ আমাদের যারা মুরব্বী আছেন, যাদের বয়স অনেক বেশি, দেখবেন রাতে খাওয়ার সময় এক গ্লাস অল্প একটু পানি, সামান্য একটু পানি নিয়ে সে ওষুধ খেয়ে ঘুমায় পড়ে, মানে সে শোয়ার মধ্যেই কমনলি যে প্র্যাকটিসটা করে বিছানার মধ্যে ওষুধ রাখে, এখান থেকে অল্প একটু পানি খেয়ে এক ডুব পানি খেয়ে সে ঘুমায় পড়ে। বাট ডু ইউ নো যে হোয়াট অ্যামাউন্ট ওয়াটার টু শুড বি টেকেন টু অ্যাকচুয়ালি আফটার গেটিং এনি মেডিকেশন ইজ 250 ml। কারণ হচ্ছে এই পানির উপর না খেলে খাবার আসলে এই মেডিকেশন নিচে নামে না। আর ইসোফেগাস যাদের বয়স্ক এইজ, হ্যাঁ, তাদের তো আসলে অ্যাকচুয়ালি এমনিতে ডিসমোটিলিটি সিনড্রোম থাকে, কাজ করে না। তো তাদের ক্ষেত্রে কি হয়, কমনলি ড্রাগগুলো কোথায় জমা হয়, ড্রাগগুলা জমা হয় আপনার ইসোফেগাসে। দিস ইজ কল্ড পিআইপি, পিল ইনডিউস পিআইই, হ্যাঁ, ইসোফেজাইটিস, হ্যাঁ। অনেক পিল আছে, আপনি ইভেন মেট্রো আপনার না পাওয়া করতে পারে, কারণ আসলে যদি মেডিকেশনটা রয়ে যায়, কমনলি যে ডক্সি ক্যাপ, বিসফোসফেন এগুলো করতে পারে। সো আমাদের মাথায় রাখতে হবে এনিস্ট অফ দ্য মেডিকেশন আছে কিনা, ওকে, বিসফোসফেন স্পেশালি। সবচেয়ে যে অ্যালার্মিং যেটা, ডিসফেজে থাকা মানে অল আর গোয়িং ফর, সব পেশেন্ট ক্যান্সার করা লাগবে, হ্যাঁ। তো এখানের মধ্যে যাওয়ার পরে যে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রিকচারের মধ্যে যে আমি চিন্তা করি, হ্যাঁ, স্ট্রিকচার কমনলি যেটা হয় টু টাইপস, বিনাইন মেলিগন্যান্ট। বিনাইন তো খুব ইজি, কারণ রিফ্লাক্স হয়, জার্ড হয়, আমরা জানি জার্ডের পরে হয় পেপটিক হয়।
ঠিক আছে। কমনলি ইসোফেজিয়াস আপনার কমন ক্রনিক কন্ডিশন, ইসোফেজিয়াস যে কন্ডিশনগুলো সবগুলো দে ডেভেলপ স্ট্রাকচার, রাইট? সো ড্রাগে বললাম ড্রাগগুলো স্পেসফোসোনেট। আরেকটা হচ্ছে যদি বাইরেতে কম্প্রেশন হয়, ধরেন একটা ট্রাম আছে ওয়ার্টনার সিনড্রোম, যা কোনো লিম্ফ নোড, কোনো সারাউন্ডিং স্ট্রাকচার, সিএল লাং, এগুলো কি করে ইসোফেজিয়াস কমপ্লেক্স করতে পারে, অথবা গয়টার, বড় গয়টারে কমপ্লেক্স করতে পারে, তার মানে ইট ইজ এক্সটার্নাল কম্প্রেশন। ক্যান্সারের মধ্যে কমন করেছে ইসোফেজিয়াল কার্সিনোমা, এটা ওল্ড এজ হয়। এটার সাথে ডিফারেন্সটা কি? এটা মোস্টলি সলিড ফুডে হয়, এটা হচ্ছে বোথ সলিড এন্ড লিকুইড ফুড দুইটাতে হতে পারে, হ্যাঁ। আর কার্সিনোমা স্টোমাক বলতে বোঝাচ্ছি, আপনার পরীক্ষার সময় কমন ভুল করেন, এটা হচ্ছে ফান্ডাল কার্সিনোমা, হ্যাঁ। ফান্ডাস হলে তখন এটা ডিসপ্লে করতে পারে, বাট যদি বলে আপনার গেস্ট্রিক, আপনার অ্যান্ট্রাকোনাস, তখন হবে না কিন্তু। আর এটা হচ্ছে অ্যাওর্টিক অ্যানুরিজম, অ্যাওর্টা কম্প্রেশন, এগুলো বাইরে থেকে আসতে পারে। So alarming thing that John whenever found a patient case of dysphagia, difficult swallowing, always it alarming. কারণ there is a multiple pathological cause. So দেখেন, আপনি যখন একটা পেশেন্ট ডিসফেজিয়া ডিল করবেন, you have kept in mind some DD, especially হচ্ছে if patient has any stroke, patient has any sinus pathology, especially CX, esophagus, or patient has any condition that cause the dismal syndrome, acalcardia, commonly young age হয়, or there is some infective cause, especially as a candidiasis, even that there is chance to develop tuberculosis. সো দেখেন, আপনি যদি এই কোশ্চেনটা যদি এইভাবে না পড়েন, তাহলে কোনো মতো মন থাকবে না। আপনি সবসময় ডেভিডসনের যে বক্সগুলো আছে, এরকম ফিগার ফ্লো শিট, সেগুলো খুব ভালো করে আপনারা এভাবে ইভ্যালুয়েশন করবেন। নাহলে আপনি পাশাপাশি লিখবেন যে এটার জন্য আমি এই টেস্টটা করবো। ধরুন আপনি ডিসপ্লে যে পেয়েছি নিউরোলজিক্যাল কজের মধ্যে, তখন আমাদের স্ট্রোকের ইভ্যালুয়েশন করতে পেশেন্টগুলোকে, শেষের মধ্যে এই জিনিসটা জানতে হবে, হ্যাঁ। ওকে, ওকে। এখন আর another important thing, dyspepsia, it is a commonly functional, হ্যাঁ, ফাংশনাল হয়, নন ফাংশনাল ডিসপেপসিয়া। দেখবেন আমাদের বাংলাদেশের পিপি এর যে বিজনেস, ওয়ার্ল্ডে এই বিজনেস পুরো ওয়ার্ল্ড করতে পারে না। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা গ্যাসের খনি, সবাই গ্যাসের ওষুধ খাবে, সবাই, ইচ এন্ড এভরি ওয়ান। কারণ দে ডেভেলপ অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, মানে না হলে খাবে সে। এই জন্য আমরা বলছি ইট ইজ সবসময় একটা ইম্পর্টেন্ট কজ, ইজ মোস্ট লাইকলি ইট ইজ দ্য নন ফাংশনাল। সো হ্যাঁ, এই ফাংশনাল নন ফাংশনাল আমরা ফার্স্টে খুঁজবো। ডিসপেপসিয়া মানে কি? আপার অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, নাথিং বাট আপার ডিসকমফর্ট, সে আমার পেট খারাপ করতেছে, এটা বলা হয়, এটা বলা হয় ডিসপেপসিয়া বলা হয় এটাকে, হ্যাঁ। ওকে। সো সো এই ডিসপেপসিয়ার প্রথমে দেখবো বয়স কত। দেখেন, বয়স যদি 55 নিচে থাকে, উই আর নোর অরিড, হ্যাঁ। আরটা হচ্ছে ফার্স্ট টাইম দেখবো দেয়ার ইজ অ্যালার্ম ফিচার আছে কিনা, আছে। অ্যালার্ম মানে হচ্ছে আপনার A4 হচ্ছে আপনার এনিমিয়া, L4 হচ্ছে লস, ওয়েট লস, হ্যাঁ। আর হচ্ছে মেলান আছে কিনা, এগুলো আমরা অ্যালার্ম হিসেবে দেখাবো আপনাদের একটু পরে। So এইগুলো আমরা খুঁজবো ফার্স্টে। আরটা হচ্ছে যদি কোনো অ্যালার্ম ফিচার থাকে, হ্যাঁ, ওয়েট লস, এনিমিয়া, লাম্পস, হ্যাঁ, অ্যাবডোমিনাল লাম্পস, অ্যাবডোমিনাল লাম্পস, ওয়েট লস, হ্যাঁ, পেশেন্টের মেলানা, হেমাটিস মেলানা, হ্যাঁ, আর পেশেন্ট ভমিটিং, হ্যাঁ, এগুলো হচ্ছে অল আর অ্যালার্ম ফিচার। এগুলো থাকা মানে পেশেন্টের আর্জেন্ট করতে হবে আপনার এন্ডোস্কোপি। তার মানে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আপনাকে দেয়। আমাদের আমি যখন এফএসএস পরীক্ষা দিই 2019 সালে, তখন কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষা আসছিল, যে পেশেন্ট হ্যাজ অ্যালার্ম সিমটম, মানে পেশেন্ট হ্যাজ এজ 55 অ্যান্ড পেশেন্ট হ্যাজ ওয়েট লস, হোয়াট ইজ ইউর নেক্সট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। তার মানে হচ্ছে এখানে অলওয়েজ গো ফর এন্ডোস্কোপি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখেন পেশেন্টগুলো, যে পেশেন্টগুলো আমাদের বয়স 55, এরপরে যদি নো অ্যালার্ম ফিচার, দেন দেখবেন এজ, যদি কোনো পেশেন্ট এজ মোর দেন 55, অলওয়েজ গো ফর এন্ডোস্কোপি। ডিসফেজিয়া প্লাস ডিসপেপসিয়া আছে, আপনি পেশেন্টগুলোকে মাস্ট করতে হবে, কি করতে হবে, গো ফর এন্ডোস্কোপি। এই এখানে রুল ইজ এন্ডোস্কোপি, কারণ আমরা উই আর ট্রাইং টু এক্সক্লুড সিনিস্টার প্যাথোলজি, কারণ যেগুলো ক্যান্সার জাতীয় খাবার, ক্যান্সার রোগ, সেগুলো বাদ দিতে হবে আমাদেরকে। ওকে, এখন দেখেন পেশেন্টের বয়স যদি 55 এর নিচে হয়, ডিসপেপসিয়া কমনলি যে চিন্তা করি 70% কজ ডিউ টু এইচ পাইলোরি ইনফেকশন, এটা হচ্ছে ফুড বরন, এটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে পানি থেকে ছড়ায়, খাবার থেকে ছড়ায়, 70% ডিউ টু এইচ পাইলোরি ইনফেকশন কারণে হতে পারে। এখন দেখেন একটা পেশেন্টের যখন এইচ পাইলোরি পজিটিভ থাকে, ট্রিট দ্য এইচ পাইলোরি, আমরা কি ট্রিপল থেরাপি দেই, মেডিকেশন দিচ্ছি আমরা, রাইট? সো সিমটম রিজলভ হয়ে গেল। সো ইন্টারেস্টিং, যদি সিমটম ডেসপাইট ট্রেকিং পেশেন্ট হ্যাজ এইচ পাইলোরি ট্রিটমেন্ট, সেকেন্ড ইজ টু অলওয়েজ গো ফর এন্ডোস্কোপি। অনেকে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই এখানে এসে, এই পর্যায়ে ট্রিটমেন্ট দিয়ে চেষ্টা করি রিমুভ করার জন্য, বাট মানে আমাদের সিমটম গো ফর এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি বলবে অ্যাকচুয়ালি ট্রু পিকচার। আর যদি আমাদের এইচ পাইলো নেগেটিভ আসে, তাহলে সিমটম ট্রিটমেন্ট দিতে পারে আপনি অ্যান্টাসিড, তারপরে আপনার সিরাপ, তারপরে পিপে, এগুলো আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। যদি সিমটম ডেসপাইট টেকিং 6 উইক, 1 মান্থ ট্রিটমেন্ট পাওয়ার পর পেশেন্ট সিমটমেটিক,
তাহলে অলওয়েজ গো ফর এন্ডোস্কোপি। তাহলে আমার কিন্তু বাংলাদেশে যে ব্যবসাটা হচ্ছে, বেশি ব্যবসা বলতে বলছি আমি, ম্যাক্সিমাম রুগীরা নিয়ে আসবে আপনার কাছে ডিসপেপসিয়া, নন স্পেসিফিক, সবে আমরা চলে যাই এখানের মধ্যে, ট্রিটমেন্ট দিচ্ছি, পেশেন্ট খাচ্ছে। যে পেশেন্টগুলো ট্রিটমেন্ট রেসপন্স না করবে তাদেরকে কিন্তু অবশ্যই পেশেন্টকে ট্রিট করতে হবে, অ্যাকর্ডিংলি পেশেন্ট হ্যাজ এন্ডোস্কোপি রেফার করতে হবে। ওকে, সো দিস ইম্পর্টেন্ট থিং, দ্যার ইজ অ্যালার্ম যেগুলো আমি বলছেন ডিসপেপসিয়ার জন্য, এটা হচ্ছে ওয়েট লস। হ্যাঁ, অ্যালার্মের মধ্যে এ ফর এনিমিয়া, আর ফর লস, ওয়েট লস, এ ফর অ্যানোরেক্সিয়া, অ্যানিমিয়া, ওরা বলছে অলরেডি অ্যানিমিয়া, আর এটা হচ্ছে ডিসফিজিয়া থাকা, ঠিক আছে, এনি হেপাটাইটিস মেলানা, হ্যাঁ, আর হচ্ছে এনি ম্যাস। তাহলে এখানে হচ্ছে অ্যালার্ম হচ্ছে এনি ম্যাস আছে কিনা আমাদের, হ্যাঁ। সো এই অ্যালার্ম ফিচারগুলো আমরা খুঁজবো, যে পেশেন্ট হ্যাজ এনি ওয়েট লস, পেশেন্ট অ্যানিমিয়া, পারসিস্টেন্ট ভমিটিং আছে কিনা পেশেন্টের, হেপাটাইটিস মেলানা আছে কিনা, ডিসফেজিয়া আছে কিনা। সো ডিসফেজিয়া কতগুলো কজ আছে, এটা খুব ইম্পর্টেন্ট কজ। তার মধ্যে ইম্পর্টেন্ট কজ হচ্ছে আমাদের আপার জিআই কজ। দেখেন এ- এখন এখন আমাকে ডিসপেশিয়া কজের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আপার জিআইটি। দেখেন, ইভেন দেখেন একটা পেশেন্ট হ্যাভিং গল স্টোন, দে প্রেজেন্ট ডিসপেপসিয়া, কিন্তু সো এই জন্য আমাদের ডিসপেপসিয়া আসার মধ্যে আমাদের কিন্তু একটা অ্যাটলিস্ট একটা আল্ট্রাসাউন্ড করা উচিত, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করে গলস্টোনটা এক্সক্লুড করা উচিত, হ্যাঁ। সো একুট গ্যাস্ট্রাইটিস কমনলি যেটা হয় এটা হচ্ছে পিল ইনডিউস এনএসআইড। তো আমাদের যখন এইচ পাইলোরি হয়, কমন কজ হচ্ছে আপনার এইচ পাইলোরি, 70% কজ ডিউ টু পিউডি এইচ পাইলোরি, আর 20% হচ্ছে গ্যাস্ট্রাইটিস হতে পারে ডিউ টু লং টার্ম ইনডিউস পিপিআই। লং টার্ম ইনডিউস অ্যাকচুয়ালি হচ্ছে পেশেন্ট is taking NSAID or other agent. So another important thing that patient has কিছু স্পাজম থেকে হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে আমাদের কিছু কন্ডিশন, যেমন স্পেশালি দেখেন প্যানক্রিয়াটিক ক্যান্সার প্রেজেন্ট ডিসপেপশন নিয়ে আসতে আপনার কাছে, ক্লোনিক কার্সিনোমা নিয়ে আসতে পারে। এটা যদিও রেয়ার, এটা কেন ডিভিশন আসছে আমি জানি না, তারপরেও কিন্তু প্যানক্রিয়াটিক কার্সিনোমা, হেপাটাইটিস, মেটাস্টেসিস, এগুলো কিন্তু ডিসপেপশন সিম্পটম। ওকে, পেশেন্টের মনে রাখবেন রেনাল ফেলোরের কিছু ট্রায়াড আছে। একটা হচ্ছে পেশেন্ট হ্যাজ এনিমিয়া, হাইপারটেনশন, এনিমিয়া, হাইপারটেনশন, পেশেন্ট হ্যাজ নৌশিয়া, ভমিটিং, হ্যাঁ, ডিসপেপসিয়া, ইট ইজ এ ক্লাসিক ট্রায়াড অফ রেনাল ফেলোর পেশেন্টের, হ্যাঁ, ইডিমা আছে কিনা। হাইপারক্যালসিমিয়ার ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে পেশেন্ট হ্যাজ ডিসপেপসিয়া, পেশেন্ট হ্যাজ পিউডি, পেশেন্ট হ্যাজ প্যানক্রিয়াটাইটিস, পেশেন্ট হ্যাজ কনস্টিপেশন, হ্যাঁ, এগুলো হচ্ছে কমন জিআই সিমটম। তাহলে পিউডি, কনস্টিপেশন, ডিসপেপসিয়া ইজ দ্য ইম্পর্টেন্ট সাইন অফ হাইপারক্যালসিমিয়া। তাহলে আপনার ক্যালসিয়ামটা কিন্তু ডিভাইস করতে হবে আপনাকে। ড্রাগের মধ্যে পেশেন্ট অ্যানসিড পাচ্ছে কিনা, স্টেরয়েড পাচ্ছে কিনা, বোথ আর কজেস যে ইরিটেশন করে। আয়রন অনেক পেশেন্ট নিতে পারে না, আর ডিওক্সিন, পটাশ সাপ্লিমেন্টেশন, পটাশিয়ামের জন্য সিরাপ কি করি, পানির সাথে মিক্স করে খাওয়াতে হয়। সো পেশেন্ট ডিওক্সিন, আয়রন, পটাশিয়াম, স্টেরয়েড, অ্যানসিড পাচ্ছে কিনা ইম্পর্টেন্ট। সাইকোলজিক্যাল ইম্পর্টেন্ট ইস্যু ডিসপেপসিয়া আমরা অলরেডি বলেছি। আর হচ্ছে অ্যালকোহল পাচ্ছে কিনা। সো এই এতগুলো কজ আপনি মনে রাখবেন কিভাবে, খুব ইজি। আপার জিআই সিস্টেমিক কজ, ড্রাগ ইনডিউস কজ, হ্যাঁ। আপার জি এর মধ্যে আমাদের এক নম্বর হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, আমরা সবাইকে মনে রাখবো, গ্যাস্ট্রাইটিস সাথে গলস্টোন, সাথে হচ্ছে আমাদের আইবিএস কিন্তু নিয়ে আসতে পারে। আইবিএস আমরা পরে মনে রাখবো, আর আলাদা ফিচার আছে। আইবিএস মনে রাখবেন, এটা সিনিয়র পরীক্ষা দিবে, এটা ফাস্টিং ইমপ্রুভ হয়। আইবিএস রিলেটেড ফুড খাবার খেলে বাড়ে, ফাস্টিং ইমপ্রুভ হয়, তার মানে এটা হচ্ছে আইবিএস, এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বাকি কথা মনে রাখবো। দেখেন এই জিনিসগুলো আপনারা যদি একটু মানে অ্যানালাইজ করে পড়তে থাকেন উইথ মেন্টর স্পেশালি, কারণ দেখেন আপনি যখন একা একা পড়বেন তখন এগুলো সব মুখস্থ করবেন, বাট হোয়েভার এ মেন্টর ইউ টিচ ইউ দ্যাট, আপনাকে পুরো জিনিসটা আপনাকে বুঝাই দিবে। আর আপনি যদি এখানে তিনটা পয়েন্ট লেখেন পিউডির ক্ষেত্রে কি কি পাবো, তো এই তিনটা পি আছে এখানের মধ্যে পিউডির ক্ষেত্রে, যে পেইন, পিরিয়ডিসিটি, অল্টারেশন দ্য বাউল, অল্টারেশন দ্য ওয়েট, আর হচ্ছে হ্যামারিস মেলানা, এই পাঁচটা হচ্ছে আমাদের পিওরি ক্লাসিক্যাল ফিচার। পেইন মানে হচ্ছে ইট ইস এ পেইন টু হচ্ছে ডাল লিকিং প্রেসার, অথবা নোয়িং পেইন, অথবা পেশেন্ট হ্যাজ বার্নিং পেইন হতে পারে, বলতে পারে। পিরিয়ডিসিটি মানে কি, এটা কিন্তু সবসময় থাকে না, মানে হিল হয় আবার হয়, হিল হয় আবার হয়, সামটাইমস হয়, মাঝে মধ্যে এক দুই মাস হয়। তারপর হচ্ছে অল্টার বাউল হ্যাবিট, অল্টার অল্টারেশন ওয়েটের মানে হচ্ছে আইদার ওয়েট লস হতে পারে, ওয়েট গেইন হতে পারে। যেসব পেশেন্টের গ্যাস্ট্রিক আলসার, হ্যাঁ, ওয়েট লস, তাদের বেশিক্যালি ওয়েট লস, যাদের ডিউরিনাল আলসার তাদের ওয়েট গেইন হয়, হ্যাঁ। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং যে ওয়েট লস না ওয়েট গেইন এর মধ্যে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের হ্যামার্স মেলানা, বমিটিং, এগুলো থাকা মানে হচ্ছে পিউডি। ওকে, তারপরে দেখানো শেষ। আর গলস্টোন ডিসপেপসিয়া হচ্ছে পেশেন্টের ফ্যাটি ফুড ইন্টলারেন্স থাকবে, ফ্যাট খালি পেশেন্টের ডেভেলপ ডিসপেপসিয়া। সো ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফাইন্ডিং। সো এই জিনিসগুলো আপনি একজন মেন্টর কাছে শিখবেন, শুনবেন, তখন কিন্তু আপনার কিছু ভালো মনে থাকবে। সো আজকের ক্লাসের মূল ইন্টারেস্টিং হচ্ছে আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে আপনাদের জয়েন করার জন্য।
সো আমরা এখানে যারা মেন্টর ক্লাস নিচ্ছি আমরা বেসিক্যালি এমআরসিপি টিম থেকে ক্লাস নেই। আমাদের এমআরসিপি উইজ ভেরি এক্সেলেন্ট ডিগ্রি, কারণ হচ্ছে এমআরসিপি আমি যে পড়তে যে জিনিসটা ভালো লাগছে আমার, যে ক্লিনিক্যাল কোরিলেশনস, প্রত্যেকটা জিনিস সিস্টেমের সাথে ক্লিনিক্যাল কোরিলেশন আছে, যে কোরিলেশনগুলো আমাদেরকে সবসময় আমাদের এই কোনো একটা ডিজিজ পড়তে গেলে আমাদের ইজিলি মানে সিমটম প্লাস অ্যানালাইসিস করে ডায়াগনোস করতে পারে। আমাদের এটা প্র্যাকটিক্যাল লাইফ ওয়ার্ডে খুব কাজ লাগে। তো যারা মেডিসিনে কেরিয়ার করে প্ল্যান আছেন, হ্যাঁ, যারা মেডিসিনে কেরিয়ার করে প্ল্যান করতেছেন, মেডিসিনে আছেন, তাদের জন্য এমআরসি ইজ দ্য ভেরি গুড ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের আপনাদের জন্য জেনেসিস কিছু এমআরসিপি স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে, তার মধ্যে এমআরসিপি রেগুলার ব্যাচ। এটার মধ্যে আপনি বেসিক্যালি হচ্ছে আপনার পুরো প্রিপারেশন মেডিসিন রিলেটেড পুরোটা পেয়ে যাবেন, টোটাল 31 ক্লাস। ইন্টারেস্টিং হচ্ছে আমাদের এই ব্যাচ যা আমরা পড়ে থাকি, ইউ ক্যান কাভার আপ টু এফসিপিএস, এফসিপি পার্ট 1 পরীক্ষারও পুরো কাভার হয়ে যায়, কারণ আমাদের অনেক স্টুডেন্ট বেসিক্যালি এমআরসিপি পার্ট 1 পাস করে দে হ্যাভিং এফসিপিএস পার্ট 1 ডিগ্রি। সো দ্যাটস এ রিজন যে আপনি একটা জিনিস হচ্ছে কি, এমআরসিপি কিন্তু একটু মানে পড়াশোনাটা একটু সহজভাবে লিখা, বইগুলো থেকে ইজিভাবে লিখা। আপনি এই প্ল্যাটফর্মে আপনি ইজিভাবে পড়ার জন্য এমআরসিপি আমি মনে করি সবচেয়ে ভালো অপশন ফর পাসিং ইউর এক্সাম। সো অ্যানাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের জন্য এমআরসিপির যারা অলরেডি এফসিপির পার্ট 1 পাস করেছেন, আপনি তো মেডিসিনকে স্পেশাল হবেন রাইট ইন ফিউচার, রাইট? তো মেডিসিনের সাথে আমি মনে করি পড়াশোনা হতে হবে মৃত্যু আগ পর্যন্ত। তো এই পড়াশোনাটাকে আর স্মুথ জারাই করার জন্য আপনাদের এমআরসিপি সবার দেওয়া উচিত। তো এই এমআরসিপি দিতে গেলে আমাদের এই এমআরসিপি রিলেটেড সুবিধাটা জেনিস আপনাকে দিয়ে থাকবে। স্পেশালি দেখেন, যদি আপনি অলরেডি জেনেসিসে অলরেডি আপনি যদি এমআরসিপি এফসি পার্টনার করে ফেলেন, তাহলে আপনি এমআরসিপি জাস্ট এক্সাম বেচে রোল এনরোল করে আপনার প্রিপারেশনকে আরো সহজ করে ফেলেন। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার সাথে জয়েন দেওয়ার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে আপনার সাথে দেখা হবে ইম্পর্টেন্ট সিমটম নিয়ে। আর লিটারালি আমি যা পড়াচ্ছি আপনার ইন ফিউচারে টু দ্য পয়েন্ট সব জায়গায় কাজ লাগবে, এবং এইগুলো আপনার ডে টু ডে প্র্যাকটিক্যাল লাইফে আপনি ডিল করবেন, স্পেশালি আপনার চেম্বার প্র্যাকটিস, আপনার শর্ট কেস, আপনার স্পেশালি ওয়ার্ড ম্যানেজমেন্ট সব জায়গায় লাগবে। সো যারা জয়েন দিয়েছেন আজকে সবাই থ্যাংক ইউ সো মাচ। সো ইনশাল্লাহ নেক্সট কোন দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।